তো রেকর্ড তো করা দরকার এটা। আচ্ছা, এখন এখন রেকর্ড করা যাচ্ছে। ওকে। আচ্ছা, ওকে। আচ্ছা, প্রথমে কি তুমি বলবে নাকি আমি একটা মোটামুটি ওভারভিউ দিব? আপনি এটা শুরু করেন, আমি পরে আমি জয়েন করতেছি। ওকে। আচ্ছা, আমাদের আজকে যেটা ইস্যু সেটা হলো এলজিডি রিটেন। আমরা জানি পরীক্ষাটা হচ্ছে মোটামুটি 23 নভেম্বর। তো আমাদের আসলে খুব বেশি সময় নাই। মোটামুটি বলতে গেলে আহ 1 থেকে 1.5 সপ্তাহের মতো হচ্ছে আমরা একটা সময় পাবো। তো এই প্রস্তুতিতে মানে আসলে কি কি করতে হবে সেটা আমি জাস্ট একটু ব্রিফলি বলবো, কারণ আমি ধরে নিচ্ছি আপনারা মোটামুটি একটা প্রস্তুতি হচ্ছে আছে আপনাদের। তো আমি যে খুব বেশি ডিটেইলে যাব এমন না। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে আমি শুরুতেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এটার কারণ হলো আমাদের কথা ছিল যে আমরা এটার জন্য একটা কোর্স হয়তো বা রান করবো, বাট আমি এবং বিজয় দুজনই ট্রেনিং এ থাকার কারণে এখানে আসলে এত কাজের চাপ আমাদের পক্ষে অ্যাকচুয়ালি কোর্স রান করা পসিবল হয় না। তো আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে আজকে একটা মোটামুটি আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া যে আপনারা কিভাবে প্রস্তুতিটা নেবেন। ঠিক আছে? এলজিডির প্রস্তুতি সবসময় কিছুটা টাফ। এই বেসিসে টাফ যে আপনাকে আসলে লেখা শেষ করতে হবে। আমি যখন একটু প্রসিড করবো আপনারা বুঝতে পারবেন আমি কথাটা কেন বললাম। এবং আর বাকি প্রস্তুতি হচ্ছে আপনার বিসিএস এর রিটেনের থেকে অনেক অনেক সহজ। মানে বিসিএস এর রিটেনে যে একটা ভলিউমের পড়াশোনা করতে হয় অত ভলিউমের পড়াশোনা এখানে নাই। তবে এখানে লিখা শেষ করাটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। আর বিশেষ রিটেনে আপনি দেখবেন যে এই যে বা ইংরেজি সাধারণ জ্ঞান এগুলো সবগুলোর জন্য আলাদা আলাদা হচ্ছে, মানে সাবজেক্ট ওয়াইজ হচ্ছে আলাদা আলাদা ডেতে পরীক্ষা হয়, কিন্তু এখানে সব পরীক্ষা মানে সব টপিক মিলে একদিনে 4 ঘন্টার একটা পরীক্ষা। তো আপনার হচ্ছে সব টপিক একসাথে জানতে হবে, এটা হচ্ছে সমস্যা। ওকে। আমাকে তো শোনা যাচ্ছে তাই না? আমাকে যদি কোনো সময় শোনা না যায় তাহলে আপনারা একটু কাইন্ডলি মেসেজে লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে শোনা যাচ্ছে। আহ ওকে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের সাবজেক্ট হচ্ছে 4টা। সরি, হ্যাঁ 4টা। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানকে আমরা হচ্ছে 3টা ভাগে ভাগ করতে পারবো: বাংলাদেশ, আন্তর্জাতিক এবং বিজ্ঞান। এবং এর সাথে হচ্ছে আমাদের সিভিল। এবং মার্কসের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম: আহ, আপনার 40 40 40 করে হচ্ছে 120 হলো আপনার নন টেকনিক্যাল এবং 80 হচ্ছে টেকনিক্যাল। তবে টেকনিক্যালের মধ্যে আপনি দেখবেন এলজিটিতে বেশিরভাগ হচ্ছে লিখিত টাইপের প্রশ্ন বেশি আসে। এবং আপনার ম্যাথ আসে হচ্ছে খুবই কম। সুতরাং আপনারা আমি বলবো যে নন টেকনিক্যাল এবং সিভিলের যে সংজ্ঞা টাইপের জিনিসপত্র আছে সেখানে হচ্ছে মূলত ফোকাস করবেন। তো আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে একটু নন টেকনিক্যাল পার্টটা নিয়ে আলোচনা করবো যে সেখানে আসলে কি করবেন। আচ্ছা, এটা নিয়ে আমরা সবার শেষে আলোচনা করব। আমরা মোটামুটি একটা মডেল টেস্ট মানে হচ্ছে নেওয়ার চেষ্টা করব। আর একটা হচ্ছে আমরা একটা মডেল টেস্ট প্যাকেজ, আর একটা হচ্ছে আমাদের যে সকল ম্যাটেরিয়ালস আছে সেটা প্লাস মডেল টেস্ট প্যাকেজ, এরকম একটা প্যাকেজ রাখার আমরা চিন্তা ভাবনা করছি, বাট এটা আমরা হচ্ছে সবার শেষে আলোচনা করব। আচ্ছা। প্রথমে আমি একটু টাইমটা নিয়ে কথা বলি। আপনি দেখতে পাচ্ছেন আপনার জন্য 4 ঘন্টা বরাদ্দ। আপনাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে 2টা থেকে দুপুর 4টা। ঠিক আছে? তবে 200 মার্কস। তবে আমি বলবো এই সময়টা আসলে খুবই কম। আপনি যদি চিন্তা করেন আপনার 40 মার্কসের জন্য কত সময়, প্রতি 40 মার্কসের জন্য সময় হচ্ছে 48 মিনিট। ঠিক আছে? অর্থাৎ আপনি পুরো একটা টপিকের জন্য 1 ঘন্টা সময় পাবেন না, 1 ঘন্টা থেকে কম সময় পাবেন। 40 মার্কসের জন্য হচ্ছে 8 মিনিট। এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে সিভিলের 80 মার্কসের জন্য হচ্ছে 96 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা থেকে কিছুটা বেশি, 1 ঘন্টা 15 মিনিট এই টাইপের আর কি। আচ্ছা। তো আপনাকে আমি এখন দেখাবো ব্রেকডাউনটা যে আসলে এই টাইমটা আপনার লাগে কিনা। এবং এখানে আমি যে সময়টা দেখালাম মোটামুটি এটা আপনারা মানে ট্রাই করবেন যে কোশ্চেনের উপরে লিখে রাখার, যাতে আপনি লিখতে লিখতে আপনার সময়টা যাতে হচ্ছে বেশি চলে না যায়। কারণ আপনি যদি দেখেন ফুল আনসার না করতে পারেন, সব টপিকে যদি মোটামুটি টাচ করে ফুল আনসারটা না করতে পারেন তাহলে কিন্তু আপনার মার্কস উঠবে না। ঠিক আছে? এখানে যারা ফুল আনসার করবে তারাই আসলে আগায় থাকবে। এবং ফুল আনসার করার প্রথম পূর্ব শর্ত হচ্ছে আপনার সময়টা মেনটেন করা। আচ্ছা, আমি যেহেতু এখানে এটা লিখে দিয়েছি তাই এই কথাগুলো আমি আর বলছি না। মোটামুটি এইভাবে আপনারা ভাগ করে নিতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে সিভিল আগে লিখবেন তাহলেও আপনি আপনার মতো করে ভাগ করতে পারেন। আমি যেভাবে করতাম আমি সেটা লিখে দিচ্ছি। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে বাংলায়। বাংলাতে কত আমাদের হচ্ছে মোটামুটি 40 মাস। বাংলায় কি কি আসে? রচনা, সারাংশ বা সারমর্ম, পত্র লিখন, বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ মানে আপনাকে হচ্ছে একটা ইংলিশে প্যাসেজ দিবে, সেটা থেকে হচ্ছে বাংলায় আপনাকে ট্রান্সলেট করতে হবে। তারপর হচ্ছে ব্যাকরণ। ঠিক আছে? আচ্ছা।
এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি এগুলো কই থেকে শিখবো। আমি বলবো যে ব্যাকরণের যে পার্টটা, এটা আপনি যে কোনো একটা ডাইজেস্ট থেকে দেখে নিতে পারেন। আপনারা এতদিন যেগুলো বিসিএস এর প্রস্তুতি নিয়েছেন ডাইজেস্ট, সেখান থেকে হচ্ছে আপনি ব্যাকরণটা দেখে নিতে পারেন। অথবা আপনি যদি হচ্ছে গ্রামার বই থেকে দেখতে চান সেটাও দেখতে পারেন। তবে আমার মনে হয় গ্রামার বই থেকে দেখতে গেলে আসলে অনেক প্রশ্ন, অনেক কিছু দেখে দেখে ফেলতে হয়। ওটার কোনো দরকার নাই, আপনারা ডাইজেস্ট থেকে দেখতে পারেন। সেখানে যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেখান থেকে দেখতে পারেন। অথবা নন ক্যাডারের যেটা হচ্ছে গাইড আছে, নন ক্যাডার এক্সামের যে হচ্ছে গাইড আছে, সেখান থেকেও হচ্ছে দেখতে পারেন। সেখানেও হচ্ছে অনেকগুলো প্রশ্ন আছে। তবে আমি বলবো যে বিসিএস এর যে ডাইজেস্ট সেটা হচ্ছে বেস্ট। ওখানে আপনি দেখবেন অনেক কিছু আছে, মোটামুটি সবকিছুকে কাভার করে দেবে। একটু সংজ্ঞা দেখলেন, তারপর হচ্ছে সবগুলোর একটু একটু উদাহরণ দেখলেন, ঠিক আছে। এটা কিন্তু খুব বেশি কঠিন না। তো এই যে ব্যাকরণের যে 10 মার্কস, আমি বলবো বাংলা লেখার সময় এই ব্যাকরণের 10 মার্কসকে আপনি প্রথমে লিখে ফেলবেন। এটা হচ্ছে 10 মিনিটের বেশি সময় যাতে না লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ইংলিশ টু বাংলা বঙ্গানুবাদ। এখন বঙ্গানুবাদ নিয়ে আপনার কিন্তু খুব বেশি আহ এটাকে কি বলে, টেনসড হওয়ার দরকার নাই, ঠিক আছে। আপনারা যারা বিসিএস এর প্রিপারেশন নেবেন তাদের জন্য কিন্তু বঙ্গানুবাদটা খুবই সহজ। কত পেজ লেখা লাগতে পারে অ্যাপ্রক্সিমেট? আচ্ছা হ্যাঁ, রেকর্ডিং দেওয়া হবে। আচ্ছা, আমি আমি হচ্ছে ধাপে ধাপে আসছি। বঙ্গানুবাদ যেটা, সেটা হচ্ছে আপনি যেটা করবেন, আহ 2 থেকে 3টা হচ্ছে উদাহরণ দেখবেন। 2 থেকে 3টা উদাহরণ দেখবেন যে আসলে বঙ্গানুবাদটা কোন স্ট্যান্ডার্ড ফলো করে করতেছে, ঠিক আছে। কি ধরনের ওয়ার্ডিং ইউজ করছে, বা কি ধরনের হচ্ছে আপনার এটাকে কি বলে, মানে সেন্টেন্স স্ট্রাকচার গুলো কেমন থাকলে মানে অনুবাদটা কেমন হচ্ছে, হ্যাঁ। আহ, এই নিয়মটা বোঝার জন্য আপনি 2 থেকে 3টা উদাহরণ আপনি মোটামুটি দেখবেন। তখন দেখবেন যে আপনার কমন চলে আসবে। আপনি প্রিভিয়াস ইয়ারের হচ্ছে 2 থেকে 3টা বা 3 থেকে 4টা আপনি এরকম সলভ করেন। বিসিএস এর হচ্ছে 1 থেকে 2টা সলভ করেন। বিসিএস এর গুলো দেখবেন যে অনেক বড়, ঠিক আছে। বিসিএস এর গুলো বড়, এগুলো আসে না। এখানে আপনার 3 থেকে 4টা যেগুলো আপনি প্রিভিয়াস ইয়ার দেখবেন, এগুলো দেখবেন যে অনেক ছোট ছোট আসে। সেখান থেকে আপনি মোটামুটি দেখে ফেলবেন। আচ্ছা, পত্র লিখনটা খুবই ইজি, এখান থেকে দেখার কিছুই নেই। এখানে আপনি শুধু নিয়মটা দেখবেন, কাকে লিখতে বললে কোন নিয়মে লিখতে হবে। সারাংশটা দেখার কিছুই নাই। আপনি আহ যে কোনো একটা হচ্ছে আপনি গ্রামার বই থেকে লিখতে পারেন সারাংশর একটা নিয়ম বা লিখার নিয়ম। অথবা নিয়ম না দেখে আপনি হচ্ছে 1 থেকে 2টা হচ্ছে উদাহরণ দেখতে পারেন যে কিভাবে সারাংশটা লিখতে হয়, এটা জাস্ট আপনার নিজের একটা ভাব ধরে। আচ্ছা, এবার চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা 15 মার্কসের রচনা। কথা হলো, রচনা যে আপনি কমন পাবেন এমন না, রচনা আপনাকে কত মার্কসে লিখতে হবে এমন কোনো ইস্যু নাই। আমি একটু প্রিভিয়াস ইয়ারের এবং হচ্ছে রিসেন্টলি কি কি কোয়েশ্চেন আসতেছিল রচনার উপরে সেটা একটু দেখছিলাম। আমি আপনাকে যদি একটা মোটামুটি সাজেশন টাইপের বলতে পারি, সেটা হচ্ছে যেমন কমন কিছু জিনিসপত্র, যেমন হচ্ছে স্বদেশ প্রেম, তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন পরিবেশ রিলেটেড, ঠিক আছে। তারপর হচ্ছে প্রযুক্তি রিলেটেড, তথ্য প্রযুক্তি রিলেটেড। এরপর হচ্ছে ধরেন সাইবার সিকিউরিটি, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন ব্লু ইকোনমি। তারপর হচ্ছে ধরেন রিসেন্টলি যেগুলো হচ্ছে যে স্টার, তারপর হচ্ছে দুর্নীতি দমন, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন সংস্কার কমিশন, ঠিক আছে। তারপর ধরেন আহ জলবায়ু পরিবর্তন। এটা পরিবেশ লিখলাম, এখানে জলবায়ু লিখে দিলাম। মোটামুটি রিলেটেড আপনারা দেখবেন আর কি। তারপর হচ্ছে পোশাক শিল্প, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশের রপ্তানি, রেমিটেন্স, এরকম হচ্ছে আহ যেগুলো হচ্ছে মোটামুটি কমন ওয়ার্ড, এগুলোর উপরে আপনারা হচ্ছে রচনা দেখবেন। এখন কথা হলো, আপনার কাছে মনে হতে পারে যে আমি কতটা ইয়ার হচ্ছে রচনা দেখবো, মানে হচ্ছে এখানে আমি কত পেজ লিখবো বা কতটা হচ্ছে আহ যেমন যে এটা হচ্ছে পনেরোটা 15 মার্কসের হচ্ছে একটা রচনা, ঠিক আছে। 15 মার্কসের রচনাটা আপনি চিন্তা করবেন, আপনি 10 থেকে 12টা পয়েন্ট লেখার চেষ্টা করবেন। তো 10 থেকে 12টা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে কি, আহ একটা হলো যে আপনার প্রারম্ভিক, এবং শেষেরটা হচ্ছে কি, শেষেরটা হচ্ছে উপসংহার। প্রারম্ভিক উপসংহার। এখন আপনাকে যে টপিকই লিখতে দিবে, এই টপিক নিয়ে আপনার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি থাকবে। এই টপিকের উপরে আপনি হচ্ছে এখন এটা যে কোনো টপিক হতে পারে, আপনার সদস্যপ্রেমও আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো যে আপনি এখানে মোটামুটি 10 থেকে 12টা পয়েন্ট যাতে এখানে চলে আসে, ঠিক আছে। এখানে হচ্ছে যেমন এটার অ্যাপ্লিকেশন থাকতে পারে, এই জিনিসটার সামাজিক ইস্যু থাকতে পারে, এই জিনিসটার হচ্ছে টেকনোলজিক্যাল ইস্যু থাকতে পারে, মানে ওই যে পেস্টেল অ্যানালাইসিস বলে না, পেস্টেল অ্যানালাইসিস বলে না প্রত্যেকটা জিনিসের।
লিগ্যাল স্পেক্টস থাকতে পারে, এনভায়রনমেন্টাল স্পেক্টস থাকতে পারে, হ্যাঁ। আম, তারপর হচ্ছে এই তো পলিটিক্যাল স্পেস থাকতে পারে। এরকম ভাবে আপনি প্রত্যেকটা জিনিসকে হচ্ছে ব্রেকডাউন করে অ্যানালাইসিস করতে পারেন। এখানে আপনার আম, কিছু ইস্যু যদি আপনার মাথায় থাকে, অর্থাৎ কিছু ডেটা যদি আপনার মাথায় থাকে, আম, কিছু থিওরি বা কিছু নলেজ যদি আপনার মাথায় থাকে, আপনি দেখবেন যে এই সবগুলো ইস্যুতে আপনি লিখে ফেলতে পারবেন। এটার জন্য আমার একটা কমন আইডিয়া হবে কি, আপনারা প্রথমে এই ধরনের কিছু রচনা হচ্ছে একটু জাস্ট জিস্টটা দেখে নেন। প্রত্যেকটা রচনার মধ্যে আপনার হয়তো বা দেখা যাবে যে 10 থেকে 12টা লাইন হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, বা কিছু তথ্য এগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য। ওই হিসেবে আপনি জাস্ট ছোট করে নোট করে রাখলে দেখবেন এগুলো আপনি অন্য অনেক জায়গায় লিস্ট করে হচ্ছে লিখে ফেলতে পারতেছেন। এটা কোনো ইস্যু না, তবে মাথায় রাখবেন 10 থেকে 12টা পয়েন্টে যাতে আপনি লিখতে পারেন, তাহলে আপনার রচনা কাভার। তবে হ্যাঁ, একটা জিনিস সেটা হচ্ছে আপনার এই লেখার পরিধি যাতে কোনোভাবে 48 থেকে 50 মিনিটের বেশি না হয়। এর চেয়ে বেশি হলে আপনি দেখবেন যে পরবর্তী লেখা শেষ করতে পারছেন না। এবার চলে আসি ইংরেজিটা। আচ্ছা, ইংরেজিটাও হচ্ছে সেম এসে। এসেতে হচ্ছে হিন্টস দেওয়া থাকবে, হ্যাঁ। আপনি অবশ্যই চেষ্টা করবেন হিন্টস ওয়াইজ লিখতে, বাট আপনার যেহেতু 15 মার্কস, আপনি চেষ্টা করবেন 10 থেকে 12টা পয়েন্ট লিখতে। তো এখান এক্ষেত্রেও আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন দেখার চেষ্টা করছি, তবে আম, এগুলো যে আপনার কমন আসবে এমনটা না, হ্যাঁ। কারণ হলো আমি দেখলাম যে টপিক গুলো হচ্ছে এরকম, দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন, তারপর হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, বা এটা হলো আপনি প্রিভিয়াস ইয়ার থেকে দেখে একটা সাজেশন হয়তো বা বানাতে পারবেন। তবে আমি বলবো যে আপনার এটা কমন আসার সম্ভাবনা খুবই কম, কারণ ইংরেজিতে আপনার বিসিএস এর রিটেনেই হচ্ছে কমন আসে না, সুতরাং এখানে কমন আসার সম্ভাবনা কম। আপনি যেটা করবেন সেটা হচ্ছে জেনেরিক জেনেরিক কিছু রচনা, এরকম হচ্ছে ধরেন 15 থেকে 20টার মতো। এগুলোতে কি কি টপিক নিয়ে কথাবার্তা বলে, এগুলোতে কি কি ডেটা নিয়ে কথাবার্তা বলে, এরকম কিছু পড়াশোনা আপনি নিজে থেকে করেন। তারপর হচ্ছে রিসেন্ট কিছু ইস্যু, ইস্যুর মধ্যে এগুলো আপনি হচ্ছে চ্যাট জিপিটি কে দিলে চ্যাট জিপিটি আপনাকে দেখবেন সুন্দর পয়েন্ট করে দিবে। আপনি হচ্ছে কি করবেন, এগুলো নিয়ে একটু ওই যে পয়েন্ট ওয়াইজ হচ্ছে একটু পড়াশোনা করে যাবেন। এরপর আপনি আপনার মতো করে হচ্ছে লিখে ফেলবেন। আচ্ছা, লিটারও সেম, লিটার অথবা অ্যাপ্লিকেশন, এখানেও সেম। আপনার কাকে লিখতে হবে, কি লিখতে হবে, এটা হচ্ছে শুধু নিয়মটা শিখবেন। প্রিভিয়াস ইয়ার থেকে দেখে নিয়মটা শিখবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, প্যাসেজ সলভ কিন্তু রিয়েলি রিয়েলি ইজি, হ্যাঁ। এখানে যে কোশ্চেন গুলো থাকবে, কোশ্চেন আনসার, সেটা আপনাকে কি করতে হবে, প্যাসেজ থেকে আনসার করতে হবে। প্যাসেজ থেকে আনসার করতে হবে, কিন্তু কি করা যাবে না, কপি করা যাবে না। ব্যাপারটা বুঝা গেছে? ব্যাপারটা হলো প্যাসেজে যে লাইনটা আছে ওই লাইনটা হুবহু কপি করে ফেলা যাবে না। এটা একদম বিসিএস এর মতোই বিষয়টা, অর্থাৎ বিসিএস ও এরকম। আপনার যে প্যাসেজটা দেওয়া আছে সেখান থেকে আপনাকে কোশ্চেন গুলো করা হয়েছে, কোশ্চেন আর আনসার আপনার প্যাসেজে আছে, বাট আপনি প্যাসেজের ওই লাইনটা নিজের মতো করে প্যারাফ্রেজ করে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এন্ড গ্রামার। গ্রামারে আপনি আবারও দেখবেন, এই যে দেখেন টপিক গুলো এখানে দেওয়া আছে, বিসিএস এর টপিক থেকেই আপনার হচ্ছে সবগুলো টপিক। আপনি চাইলে ডাইজেস্ট থেকে দেখে ফেলতে পারেন, অথবা চাইলে মাস্টার যে ইংলিশ বই আছে সেখান থেকে দেখে ফেলতে পারেন, একই কথা। সবগুলো টপিকের উপরে কি করবেন, দুই থেকে তিনটা করে দুই থেকে তিনটা করে আমরা উদাহরণ দেখবো। তাহলেই আপনার মোটামুটি মুখস্থ হয়ে যাবে যে কোন টপিক থেকে আসলে কিভাবে আসে এবং প্রিভিয়াস ইয়ার সলভ করবো। এই তো। আপনাদের যেহেতু খুব কম সময়, সেজন্য আমি তাড়াতাড়ি করছি বা তাড়াহুড়া করে বলছি। এখানে আপনার ম্যাক্সিমাম সময় যাবে কিন্তু এসেটা সুন্দরভাবে লিখতে, এবং এসেটা সুন্দরভাবে লেখাটা খুবই ইম্পর্টেন্ট। আর বাকিগুলো আপনি দ্রুত লিখে ফেলতে পারবেন। আচ্ছা, কেউ কি কোনো কোশ্চেন করছেন? আমি কিছু দেখতে পাচ্ছি। এসে অপশন থাকে চুজ করার জন্য, হ্যাঁ। দুইটা থেকে একটা এসেতে হচ্ছে অপশন থাকবে। ও, আবার এটা নাও থাকতে পারে, গতবার ছিল, নাও থাকতে পারে। এই জন্যই আমি বলবো যে আপনারা যে টপিকে লিখতে দিচ্ছে ওই টপিকে লেখার মতো একটা মোটামুটি জ্ঞান নিয়ে হচ্ছে যাবেন। যে টপিকে, সেটা হচ্ছে সফটওয়্যার কমিশন নিয়েও লিখতে দিতে পারে, আপনি হচ্ছে যে কিছু যাতে লিখে আসতে পারেন এরকম একটা প্রিপারেশন মোটামুটি রাখবেন। আচ্ছা, এবার চলে আসেন বাংলাদেশ আন্তর্জাতিক এবং বিজ্ঞান নিয়ে। বিজ্ঞান নিয়ে আমি কিছুই বলবো না, কারণ হলো আমি ধরেছি আপনারা যেহেতু সবাই ম্যাক্সিমাম হচ্ছে সায়েন্সের, আপনারা বিজ্ঞান নিয়ে সবই জানেন, আপনারা কম্পিউটারটা একটু দেখে যাবেন। এগুলো আপনাদের দেখা লাগবে না, মানে বিজ্ঞানটা আপনাদের ওভাবে দেখা লাগবে না, ওটা আপনারা যেটা আসবে মোটামুটি যেটা মাথায় আসতেছে ওটা লিখে দিতে পারলেই চলবে।
কম্পিউটার নিয়ে একটু কনফিউশন থাকে, সেজন্য ওই কনফিউশনটা যাতে ক্লিয়ার হয়ে যায় জাস্ট একবার চোখ বুলাই যায়। আচ্ছা, এবার চলে আসেন বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ে। বাংলাদেশ আন্তর্জাতিক আপনার কাছে মনে হতে পারে যে অনেক টপিক, আমি কি পড়বো। আচ্ছা, প্রথমত হচ্ছে সংবিধান, সংবিধান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। ঠিক আছে। তো এখন সংবিধান থেকে আপনার কি কি রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে? যেহেতু এলজিডি পরীক্ষা, এটা যেহেতু স্থানীয় সরকার রিলেটেড, হ্যাঁ, এই রিলেটেড প্রশ্ন আপনার অবশ্যই আসবে। তো এটা হচ্ছে দেখে যাবেন। এখানে এরকম হতে পারে যে স্থানীয় সরকারের কাজ কি, স্থানীয় সরকারের গঠন, স্থানীয় সরকারের এটাকে কি হতে পারে যে সংবিধানের স্থানীয় সরকার নিয়ে কোথায় আলোচনা করা হয়েছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমরা হচ্ছে মুক্তিযুদ্ধ ইতিহাসটা একটু মানে হচ্ছে যে লেস ইম্পর্টেন্স রাখতেছি, কারণ আপাতত এটা থেকে একটু কোশ্চেন কম আসতেছে। তারপর হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, এগুলো থেকে আগে যেরকম মোটামুটি ইম্পর্টেন্ট ছিল এখনো সেম। যেমন বাংলাদেশের ভৌগোলিক অবস্থা নিয়ে তো প্রশ্ন আসতে পারে, কারণ বাংলাদেশ কিন্তু ভৌগোলিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে আছে। এটা তো আমরা জানি, মানে বিসিএস রিটেন থেকে এইগুলো আমরা জানি যে হচ্ছে বাংলাদেশের সমুদ্র সম্পদ, ব্লু ইকোনমি, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলো থেকে কোশ্চেন আসতে পারে, এটা থেকে বিভিন্ন রচনাও আসতে পারে। আচ্ছা, আহ বাংলাদেশের এই যে বাণিজ্যের অবদান, কৃষি শিল্প, আমরা তো এটা পড়ছি তাই না, যে বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাত, শিল্প খাত, তারপর হচ্ছে সেবা খাত, এদের অবদান। ঠিক আছে। তারপর হচ্ছে মানে এদের মধ্যে এদের যে পার্সেন্টেজটা, এটা তো আমরা জানি তাই না। আপনারা কিন্তু আমাকে একটু রেসপন্স করবেন। রিপিট আসে কোশ্চেন, হ্যাঁ মোটামুটি সায়েন্সের কোশ্চেন মোটামুটি রিপিটই আসে। আমি এখানে লিখে দিচ্ছি, সায়েন্সের কোশ্চেন, সায়েন্স হচ্ছে রিপিট আসে। সেটা কম্পিউটার হতে পারে বা এই যে যেগুলো বিজ্ঞানী কোশ্চেন, তো এগুলো আপনার আপনি একবার চাইলে চোখ বুলাই গেলেও আপনার কমন চলে আসবে। আচ্ছা, এবার চলে আসে আন্তর্জাতিকে। আন্তর্জাতিকে হলো আপনার বাংলাদেশের পররাষ্ট্রনীতি, এটা দিতে পারে সংবিধান থেকে। তারপর হচ্ছে জাতিসংঘের যে কাজ, গঠন, এর যে অঙ্গ সংস্থা সমূহ আছে সেগুলোর মধ্যে কিছু কিছুর কাজ। তারপর হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে, তার মধ্যে নতুন যেগুলো গঠিত হয়েছে, যেমন রিসেন্টলি হলো আপনার ব্রিক্স নিয়ে অনেক কথা হচ্ছে, হ্যাঁ, ব্রিক্স নিয়ে অনেক কথা হচ্ছে, আসিয়ান নিয়ে কথা হচ্ছে, তারপর হলো সার্ক নিয়ে কথা হচ্ছে, যেগুলো একদম রিসেন্ট টপিক। আপনারা মাথায় রাখবেন কি, এখানেও হচ্ছে রিসেন্ট, এখানেও হচ্ছে রিসেন্ট। আপনারা হচ্ছে আপনাদেরকে আম, আমি বলবো যে লাইভ এমসিকিউ যেটা আছে, লাইভ এমসিকিউ হচ্ছে আপনার যেটা আহ, মানে হচ্ছে রিসেন্ট অ্যানালাইসিস যেটা আছে, রিসেন্ট অ্যানালাইসিস যেটা পিডিএফ আছে, ওখান থেকে আপনি দেখবেন যে রিসেন্ট ইস্যু কি কি। ওই রিসেন্ট ইস্যু গুলো আপনি জাস্ট একবার চোখ বুলায় গেলে সেখান থেকে কমন চলে আসবে। আর লেখাটা হচ্ছে আপনার নিজের মতো হচ্ছে বানায়। আমি বলি আপনাকে, এই যে 15 মার্কস, এখানে কোয়েশ্চেন গুলো কেমন থাকবে? কোয়েশ্চেন গুলো থাকবে হলো মোটামুটি 3 মার্কসের। ঠিক আছে। এই যে কোয়েশ্চেন গুলো হবে হচ্ছে 3 মার্কসের, 3 5 15। 5টা কোয়েশ্চেনের আনসার করতে হবে, 3 মার্কস। তো এই যে 3 মার্কসের কোয়েশ্চেনের আপনি আনসার করবেন, আপনি কি এগুলোর জন্য এক পাতা লিখবেন? কোনো দরকার নেই। আপনি মোটামুটি হাফ পেজের মতো বা 1 পেজের একটু কম বা এরকম 1 পেজ লিখতে পারলেও হচ্ছে চলবে। আহ যেমন প্রশ্ন আসতে পারে যে ঢাকা শহরের যানজট নিরসনে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন। এই প্রশ্নের আনসার কি আপনার শিখে যাওয়ার দরকার আছে? এটা আপনি কমন সেন্স থেকে আপনার যে মানে পয়েন্ট গুলো মাথায় আসতেছে দ্রুত লিখে ফেলতে হবে। আপনার এখানে মূল লক্ষ্য হচ্ছে লেখাটা শেষ করা। তারপর হচ্ছে আমাদের ভূগর্ভস্থ পানিকে যথেষ্ট ব্যবহার করছি, যার ফলে কৃষি সহ পরিবেশে বিভিন্ন পরিবেশে বিভিন্ন বিপদ পরিলক্ষিত হচ্ছে, পানির সঠিক ব্যবহার সম্পর্কে আপনার মতামত লিখুন। আচ্ছা, এই ধরনের কেসে আপনাদের যেটা করতে হবে সেটা হলো এই ইস্যুটা একটু জানতে হবে। এই ইস্যুটা হচ্ছে এমন, আমরা কিন্তু বেশ কিছু বছর আগে পর্যন্ত ভূগর্ভস্থ পানিকে আমাদের আম, কৃষিতে বা অন্যান্য সকল ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করতাম, মানে টিউবওয়েলের ব্যবহার অনেক করতাম। এরপর যেটা অ্যাকচুয়ালি জানা গেল সেটা হলো ভূগর্ভস্থ পানিকে যদি আমরা এত বেশি ব্যবহার করি তাহলে আসলে আমাদের পানির যে লেয়ারটা, সেটার নর্মাল সিস্টেমটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদেরকে আসলে
সারফেস ওয়াটারের উপরেই হচ্ছে আলটিমেটলি ডিপেন্ড করতে হবে। দ্যাটস ওয়াই এরপর থেকে কিন্তু সরকার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অনেকগুলো হচ্ছে বসাচ্ছে। সো এই ইস্যুগুলো কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। এগুলো আমরা কিভাবে জানবো? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে, যে কি ধরনের প্রশ্ন আসলে আসে। এই যে আমি আপনাকে এখন কথাটা বললাম যে ভূগর্ভস্থ পানি যথেষ্ট ব্যবহার করছি, এখন আমাদেরকে হচ্ছে সার্ফেস ওয়াটার ইউজ করতে হবে। তো এই ইস্যুটা যে একটা হচ্ছে গ্রোয়িং ইস্যু, এরকম আরো কিছু কিন্তু গ্রোয়িং ইস্যু আছে। এখন আমি তো আর আজকে সকল গ্রোয়িং ইস্যু নিয়ে আলোচনা করছি না। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আহ এই যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যতগুলো হচ্ছে গ্রোয়িং ইস্যু আছে, যেমন রিসেন্টলি আপনি দেখবেন যে হচ্ছে ড্যাপ নিয়ে কথা হয়েছে, হ্যাঁ। আহ এরপর হচ্ছে ধরেন ট্রাফিক জ্যাম নিয়ে হচ্ছে কথা হচ্ছে। এগুলো তো হচ্ছেই, এটা তো আগেও কিছু ছিল। তারপরে দেখবেন যে রিসেন্টলি একটা হচ্ছে মেট্রো রেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। হুম। তারপর হচ্ছে প্রজেক্টের কস্ট অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, প্রজেক্ট কস্ট কিভাবে হচ্ছে কাটেল করা যায়। আম, তারপর হলো এই তো ইকোনমিক জোন। তারপর হচ্ছে আপনার আমরা কিভাবে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে মানে হচ্ছে অ্যাট্রাক্ট করতে পারি। তারপর হচ্ছে আমরা কিভাবে এসডিজি গ্রাজুয়েশনের জন্য আমাদের কি কি স্টেপস হইতে পারে, হ্যাঁ। এগুলো হচ্ছে আপনারা কি করবেন, মোটামুটি একটু পড়াশোনা করে যাবেন। যেহেতু 3 নম্বরের কোশ্চেন, আপনি যদি কিছুই না লিখতে পারেন তাহলে কিন্তু সমস্যা, আপনাকে কিছু না কিছু লিখতে হবে। আচ্ছা, আমার মনে হচ্ছে সময় খুব দ্রুত শেষ হয়ে যাবে, এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে আলোচনা করি। আহ আর কতক্ষণ আছে আমি জানি না। আচ্ছা, যাই হোক। এরপর হলো আমি আন্তর্জাতিকে চলে যাচ্ছি। আন্তর্জাতিকে আমি যেটা দেখছিলাম, আমরা যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার হচ্ছে একদম রিসেন্ট ইস্যু থেকে আসছিল, এবারও রিসেন্ট ইস্যু থেকে আসতে পারে। এই জন্য আপনারা যেটা করবেন, রিসেন্ট ইস্যু গুলো একটু চোখ বুলাই যাবে, একদম জাস্ট রিসেন্ট ইস্যু। বাকিগুলো নিয়ে খুব বেশি মাথা নাড়ানো হবে। আচ্ছা, এবার চলে আসি সিভিলে। আচ্ছা, সিভিল অংশটা নিয়ে বিজয় আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিবে। আমি আপনাদেরকে একটা ধারণা দিই, সেটা হচ্ছে স্ট্রাকচারে আপনাদের কোনো একটা আহ দিন বা দিন, মোটামুটি দিন সলভই আসে আর কি। দিন সলভ আসতে পারে, সেটা এসএফডি, বিএমডি। সেটা হচ্ছে আপনাদের ডিটারমিন্যান্টও হতে পারে, আবার ইনডিটারমিন্যান্টও হচ্ছে হতে পারে। আরেকটা হতে পারে কি ডিফ্লেকশন। এই তো, এই দুইটা থেকে আমার মনে হয় চলে আসা উচিত। এর চেয়ে বেশি ম্যাথ অ্যাকচুয়ালি আপনাদের লাগবে না। আরেকটা হলো আপনার যদি আরসিসি থেকে কোনো ম্যাথ আসে, আরসিসি থেকে যদি কোনো ম্যাথ আসে, সেটা হচ্ছে কলাম ডিজাইন। ঠিক আছে, এই তো। আর হচ্ছে বিম ডিজাইন। এর চেয়ে বেশি আসলে আপনাদের দেখার কোনো দরকার নেই। এই ধরনের 3-4টা ম্যাথ দেখলেই হয়ে যাওয়া উচিত। আচ্ছা, এখন চলে আসে হচ্ছে সার্ভেইং। সার্ভেইং টপিক থেকে আসলে অনেক কোশ্চেন আসে। আহ এটা হচ্ছে আপনার, মানে আপনারা যদি সার্ভেইং টপিকটা ফুল দেখেন আর কি, আপনারা দেখবেন যে এখান থেকে অনেক কোশ্চেন আসে। আরেকটা হলো যে আপনার বিভিন্ন ম্যাটেরিয়াল, টেস্টিং ম্যাটেরিয়াল গুলো, এগুলো থেকে হচ্ছে যথেষ্ট কোশ্চেন আসে। যেমন ওই যে সিমেন্ট কি, তারপর হলো বিভিন্ন যে ম্যাটেরিয়াল গুলো যে টেস্ট, সেখানে যেমন এই সিভি, তারপর হচ্ছে আম, আপনাদের সিভ অ্যানালাইসিস বা এই ধরনের যা আছে, এগুলো সব হচ্ছে আপনাদের দেখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, জিওটেক, এগুলো থেকে হলো আপনাদের মোটামুটি থিওরিটিক্যাল কোশ্চেন গুলো আসবে। আপনাদের মনে হতে পারে যে এখানে মনে হয় আপনাদের ম্যাথ আসবে, ম্যাথ আসবে না। আপনারা যেটা করবেন, থিওরিটিক্যাল কোশ্চেনের আনসার গুলো দেখবেন। এখন কথা হচ্ছে যে থিওরিটিক্যাল গুলো আপনারা কই থেকে দেখবেন? আমি সাজেস্ট করবো আপনারা মশিউর রহমানের বইটা দেখতে পারেন। কিন্তু মশিউর রহমানের বইতে আবার সার্ভেইং পাবেন না। সার্ভেইং এর জন্য আপনাদেরকে হচ্ছে গাজীর বইটা দেখতে হতে পারে। অথবা আম নট শিওর গাজীর বইতেও ঠিক মতো আছে কিনা। সার্ভিং থেকে অ্যাকচুয়ালি অনেক কোশ্চেন আসে। আপনার গাজীর বইতে সেটা কমন নাও পেতে পারেন, তবে গাজীর বইতে আপনারা ম্যাটেরিয়ালস হচ্ছে কমন পাবেন। আর এই যে ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে ডিওটেক, এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে ওয়াটার, এগুলো মোটামুটি এই পর্যন্ত মোটামুটি আপনারা মশিউর রহমানের বইতে পেয়ে যাবেন। আর এছাড়া হলো যে আপনাদের বিএনডিসি কোড নিয়ে কিছু হচ্ছে ঠিক আছে, উইন্ড লোড রিলেটেড, এগুলো হচ্ছে আপনারা বিএনডিসিটা থেকে একটু দেখে যাবেন। তাহলে মোটামুটি কমন চলে আসার কথা। আমার আমার মোটামুটি মানে সাজেশন হচ্ছে এই পর্যন্ত। তাহলে বিজয় হচ্ছে তাহলে শুরু করতে পারো। আমাদের মনে হয় সময় খুব বেশি নাই। আপনাদের যদি আম, মানে এটা যদি বন্ধ হয়ে যায়, এই
সেশনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা হচ্ছে গ্রুপে আরেকটা লিংক দিব, তো আপনারা তাড়াতাড়ি ওটাতে জয়েন করে ফেলবেন। ঠিক আছে, আমি তাহলে আমার আমার সেশন এখানে শেষ করছি। বিজয়। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, তোমাকে শোনা তো যাচ্ছে। আহ, স্বাগত। মোটামুটি হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া দিলেন যে আমাদের অ্যাকচুয়ালি এলজিডি এক্সামের জন্য কি কি পড়তে হবে, কি মানে বাংলা থেকে শুরু করে একটা ওভারঅল ওভারভিউ যেটা আর কি, মানে সেই আইডিয়াটা হয়তো বা আপনারা পাইছেন আই গেস। তো আমি হচ্ছে আহ, আমি একটু লগ ইন করি এটাতে। আচ্ছা, বাঁধন যে ওনার প্রশ্নের আনসারটা আমি দিয়ে দিচ্ছি। বিএনবিসি এর কোন চ্যাপ্টার লাগবে? কোন চ্যাপ্টার লাগবে বলতে বিএনবিসির যে পার্ট 6, এটাই কিন্তু আমাদের মোটামুটি এখান থেকে আপনি অ্যাকচুয়ালি চ্যাপ্টার লাগবে এমন না। আপনি হচ্ছে স্ট্রাকচারাল যে ডিজাইনটা, সেখানে যে উইন্ড লোড, তারপর হচ্ছে আর্থকোয়েক লোড, এগুলো হচ্ছে একটু দেখবেন। তারপর হচ্ছে কলাম ডিজাইন, বিম ডিজাইন, এগুলোর যে থিওরি গুলো আছে না, ওটা জাস্ট একটু রিডিং দিবেন। ওখান থেকে যে আপনি সব মুখস্থ করতে হবে এমন না। আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনি আর নেন, আমি লগ ইন করছি। ওকে, বাট আরেকটা আর হচ্ছে যে কারো কারো আপনি কোনো কোয়েশ্চেন প্রিভিয়াস থাকলে, কারো ইয়ারের, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আপনারা হচ্ছে এই সবগুলো সাজেশনের জন্য হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবেন, যে প্রিভিয়াস ইয়ারের দেখবেন। আম, যেমন একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে বিএনবিসি অনুযায়ী বাংলাদেশের সিসমিক জোনিং ম্যাপ অঙ্কন করো। তো এটা তো আপনি বুঝতে পারতেছেন যে বিএনবিসি তে হচ্ছে আর্থকোয়েক লোড ক্যালকুলেশনের ওই অংশটাতে আগে বলা আছে যে কয়টা সিসমিক জোনিং। এখন কিন্তু সিসমিক জোনিং হচ্ছে 5টা, আগে ছিল 3টা। তারপর হচ্ছে যেমন একটা হচ্ছে কিউরিং এর বিভিন্ন Recording পদ্ধতি, in এটা progress. তো হচ্ছে ম্যাটেরিয়ালসে যাবে। তারপর হচ্ছে সিভিয়ার টেস্ট, এটাও হচ্ছে ম্যাটেরিয়ালসে যাবে। আচ্ছা। টেকনিক্যাল কোশ্চেন হ্যালো। রিপিট হয়, টেকনিক্যাল কোশ্চেনও মোটামুটি রিপিট হয়। হ্যাঁ, বিজয় বল। আইএল ডায়াগ্রাম একটা দেখতে পারেন। ট্রাস মনে হয় না আসবে, ট্রাস অনেক জটিল। আর ট্রাস্ট যদি আসে সেটা হলো আপনার ওই যে ট্রাস্ট সলভ করার দুইটা পদ্ধতি আছে না, একটা হচ্ছে সেকশন পদ্ধতি, আর একটা হলো আপনার বিজয় আরেকটা পদ্ধতির নাম যেন কি, একটা হলো যে আপনার জয়েন্ট জয়েন্ট পদ্ধতি, আর একটা হচ্ছে সেকশন পদ্ধতি। এই দুইটা পদ্ধতি আপনি চাইলে দেখে যেতে পারেন। মানে একদম প্রিলিমিনারি টাইপের কোশ্চেন আর কি। মানে আপনারা একদম সম্ভবত সেকেন্ড ইয়ারের দিকে বা ফার্স্টে যখন ট্রাস্ট করতেছিলেন, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, তখনই মনে হয় এই সলভটা শিখছেন। অর্থাৎ যেটাকে কি বলে, মানে জাস্ট একটা ট্রাস্টকে নর্মালি সলভ করা। ফ্রেমের অ্যাসিড ডিগ্রেড দিয়ে আসবে না, অনেক বড়। সিসমিক জোন 5টা। হ্যাঁ, 5টা না, 5টা না, 4টা সম্ভবত। এখন সিসমিক জোন হচ্ছে 4টা। ল্যাঙ্গুয়েজ মিডিয়াম, হ্যাঁ আপনারা সিভিল অংশটা ইংলিশে আনসার করতে পারবেন, তাই হ্যালো। না বিজয়? হ্যাঁ, যে শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, হ্যাঁ তোমাকে শোনা যাচ্ছে। হ্যালো। আচ্ছা, আমাকে একটু আপনারা হচ্ছে আমাকে একটু সিভিল ইয়ে করেন, অংশটা, মানে শেয়ার হ্যাঁ করার তোমাকে জন্য হোস্ট করে দিচ্ছি আমি। আচ্ছা। দাঁড়াও, তোমাকে আমি হোস্ট করে দিচ্ছি। বললাম যে আমরা সিভিল অংশটা তো ইংরেজিতে আনসার করতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, সিভিল অংশ ইংরেজিতে সিভিল অংশ আমরা ইংরেজিতে আনসার করবো, বাংলাতে করার মানে না করাই ভালো আর কি। কোয়েশ্চেন ঠিক আছে। যদিও বাংলাতে যদি অনেক সময় চলে আসে, কিন্তু আমরা মানে বাংলাতে আনসার করবো না। আচ্ছা। আচ্ছা বিজয়, তুমি আসলে কোনটা, তোমার নাম কি? আমার নামও বিসিএস কোয়েস্ট। তোমার নামও এই যে বিসিএস কোয়েস্ট, এই যে আচ্ছা ইয়া ছোট বুঝতে হাতের পেরেছি। লেখা দেখেন। বুঝতে পেরেছি, দাঁড়াও। আপনি জাস্ট মিটিং শেয়ারের অপশনটা দিলেই তো হয়, আমি করতে পারবো। আচ্ছা যাও, ঠিক আছে। Escape needed. কি ধরনের ক্যালকুলেটর অ্যালাউড? ক্যালকুলেটর কি আদৌ অ্যালাউ করছিল? আচ্ছা, এখানে আমার একটা যতটুকু মনে ছিল ক্যালকুলেটর নিয়ে আমাকে কোয়েশ্চেন। ক্যালকুলেটর কিন্তু এই এক্সামের জন্য হচ্ছে যে বাংলা ক্যালকুলেটর গুলো, কি বলে এটাকে, অ্যানালগ ক্যালকুলেটর, ওগুলো হচ্ছে অ্যালাউড। তবে হচ্ছে আপনারা ক্যালকুলেটর নিয়ে যাবেন, ব্যাগে রাখবেন, সাথে রাখবেন, অনেক সময় ইউজ করতে দেয়। ঠিক আছে? তো এটা একটু কেয়ারফুল থাকবেন। আর আমি একটু কিছু জিনিস নিয়ে বলতে চাই। ফার্স্টলি আপু তো মোটামুটি হচ্ছে But আচ্ছা। তো কিছু জিনিস আমার মতো করে বলি। ফার্স্টলি হচ্ছে আপনার
আচ্ছা, অ্যাকচুয়ালি খুব বেশি মার্কস না, বাট এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। কারণ দেখা যাবে যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এখানে 20, 20 আশেপাশে পাবে হয়তো, বা 20 প্লাস খুব কম পাবে। তো আপনি যদি এখানে একটা ভালো মার্কস ক্যারি করতে পারেন, লাইক ধরেন যে 30, অ্যারাউন্ড 30 যদি পান, এটা কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে। ঠিক আছে, এগুলো আসলে খুব ইজি জিনিস। আপনি ধরেন যে জাস্ট মিনিমাম এফোর্টেই হচ্ছে এখানে খুব ভালো একটা মার্কস ক্যারি করা যায়। তো এটা আলাদা করে বললাম হচ্ছে দুইটা রিজনে। তো এইটা কিন্তু একটা মানে একটা আনইভেন লেভেল ক্রিয়েট করবে আর কি। আনইভেন কেন? কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকে অনেক কিছু করে, বাট এই ইংলিশে এসে উল্টাপাল্টা করে তার মার্কসটা কমে যাবে। আবার হচ্ছে অনেকে যেটা করবে সেটা হচ্ছে এখানে ধরেন যে 35, 36 এই রেঞ্জে মার্কস পেয়ে হচ্ছে 80, 90% মার্কস পেয়ে তার তো হয়তো বা তার র্যাঙ্ক খুব ভালো হবে, বা হচ্ছে হয়তো বা সে জবটা পাবে। তো এই জায়গাটাতে একটু আপনারা কাজ করবেন। তো সময় যেহেতু কম, আপু একটা আপনাদের সাজেশন দিচ্ছেন, এর বাইরে যেতে বলবো না। আপনারা জাস্ট হচ্ছে কয়েকটা টপিক সিলেক্ট করেন, লাইক হচ্ছে যেহেতু এলজিডির এক্সাম, আমি কিছু টপিক দিয়ে দিই যেগুলো হচ্ছে রিলেটেড টু মিনিস্ট্রি অফ এলজিআরডি, লাইক হচ্ছে সোশ্যাল সেফটি নেট, যদি এরা সমাজকর্মী জিনিস। তারপর হচ্ছে আহ রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ, বাংলাদেশ। তারপর দিতে পারো হচ্ছে ইম্পর্টেন্স অফ পভার্টি এলিভেশন, ইম্পর্টেন্স অফ রুরাল ডেভেলপমেন্ট দিতে পারে, মানে গ্রামীণ উন্নয়নের গুরুত্ব। তারপর ইম্পর্টেন্স অফ পভার্টি ইরাডিকেশন বা এলিভেশন। প্রভার্টি এলিভেশনে একটা টপিক হতে পারে। হ্যাঁ, পভার্টি এলিভেশনের টপিক দিতে পারো। তো এই যে আমি যে জিনিসগুলো লিখছি, আপনি যদি মানে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের কিন্তু ইংলিশে ভালো করার জন্য, মানে ইন এনি এক্সাম ইন দ্য বাংলাদেশ, আপনাকে কিন্তু ধরেন যে অনেক ভালো ডেটা মুখস্থ করার প্রয়োজন নেই। ওয়েদার ইউ শুড বি টেকনিক্যাল অ্যাবাউট ইউর রাইটিং, আপনার রাইটিংটা হবে হচ্ছে মানে এরকম যে যেটা দিয়ে বোঝা যাবে হচ্ছে আপনি ইংলিশটা পারেন আসলে, মানে ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, ইউর সাউন্ড, মানে এরকম একটা জিনিস কিন্তু আপনার লেখার মধ্যে একটা ছাপ থাকতে হবে। আপনি ডেটা ধরেন যে সাধারণ জ্ঞানে যে ডেটা মুখস্থ করবেন এটা কিন্তু ইংলিশে মারবেন, মানে এই ডেটা তো আপনার ইংলিশে আসবেই। বাট আপনার মানে অ্যাকচুয়ালি যেটা করতে করা উচিত, কয়টা জিনিসের দিকে ফোকাস করা উচিত, এটা হচ্ছে ভোকাবুলারি উইথ কনটেক্সট, কন্টেক্সচুয়াল মিনিংটাকে সার্ভ করতে হবে। দেন হচ্ছে আপনার সেন্টেন্স স্ট্রাকচার, আপনার ভ্যারাইটিস অফ সেন্টেন্স মেক করতে হবে। অ্যান্ড এটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আইডিয়া জেনারেশন। আপনার মানে চিন্তা করতে হবে, একটা আইডিয়া আপনার মাথায় আসতে হবে, বেসড অন উইচ আপনাকে এটা রাইট আপ লিখতে হবে। তো আমি যেটা এখন সাজেস্ট করবো, যেহেতু আপনাদের সময় আছে মাত্র 12 দিন, মানে এখন ওভারনাইট আপনার ইংলিশ অনেক বেশি ভালো হওয়া পসিবল না। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট রিলেটেড দেখতে হবে, এত ডিপে যাওয়ার প্রয়োজন নেই। মাইক্রো ক্রেডিট এলজিডি এক্সামের জন্য একটু বেশি ডিপ, কিন্তু হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে প্রবলি এই ধরনের এক্সামে ইয়া থাকে, অপশন থাকে। মানে আমরা যখন দিয়েছিলাম তখন ছিল, ওইটা অ্যান্সার না করাই ভালো এই ধরনের জিনিস, যদি আপনার খুব বেশি সলিড আইডিয়া না থাকে। ঠিক আছে, যেমন আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম একটা এসে আসছিল হচ্ছে স্কুল টিচার নিয়ে, মানে খুবই সার্ফেস লেভেলের জিনিস আসছে, মানে একবারে যে আপনার অনেক বেশি ডিপ নলেজ রাখা লাগবে মানে ওই এসেটা লেখার জন্য। আর আপনার কিন্তু একটা জিনিস কি, যে ধরেন আপনি যে কোনো কিছু নিয়ে লিখতে যাবেন, যখন লিখতে যাবেন তখন কিন্তু আপনার একটা নলেজ লাগবে।
মানে আপনাকে ধরেন যে একটা জিনিস বললো যে আপনাকে লাইক একটা একজন হচ্ছে আর্টস স্টুডেন্টকে ধরেন যে তাকে বিগ ব্যাং থিওরি লিখতে দিল, সে কি এটা লিখতে পারবে? সে যত ভালো ইংলিশই পারুক, মানে তাতে অ্যাটলিস্ট ওই টপিকটা নিয়ে একটা নলেজ থাকা লাগবে। ঠিক আছে? তো নলেজের জন্য বিসিএস পরীক্ষার জন্য যা পড়েছেন ওই জিনিসগুলো একটু ঝালাই করেন। আর কিছু কিছু মানে টপিক কনটেক্সটে কিছু ওয়ার্ড, যেমন হচ্ছে পভার্টির সাথে যেসব ওয়ার্ড যায়, পভার্টির সাথে এডুকেশন, এলিভেশন, তারপর হচ্ছে যেসব মানে বাজ ওয়ার্ড গুলো আছে, গ্লোবাল ওয়ার্মিং এর সাথে কিছু বাজ ওয়ার্ড আছে, মানে ক্লাইমেট চেঞ্জ বা হচ্ছে আহ, এই টাইপের হচ্ছে যেসব ইয়ে আছে, এসে আছে, যে টপিক আছে, ওই টপিক গুলো হচ্ছে যেসব কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড কিছু দেখেন, মাথায় রাখেন, কিছু সেন্টেন্স স্ট্রাকচার দেখেন, আর ইনফরমেশন আপনারা মানে সাধারণ জ্ঞানে যা পড়বেন ওটা দিয়ে হয়ে যাবে। তো আমি স্পেসিফিকলি এটা বললাম কারণ হচ্ছে আপনাদের দুইটা জিনিসের উপর কিন্তু মানে এই যে পুরো যে কম্পিটিশনটা দুটো জিনিসের উপর ভ্যারি করবে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ইংলিশ। অনেকদিন ধরে ক্লাস না নেওয়ার ফলে আমার লেখার অবস্থা খুব বাজে হয়ে গেছে। যাই হোক, তো এই দুইটাতে 120 মার্কস, বাকি বাংলা আর জিকে যেটা, এটাতে সবাই ধরেন যে 19-20 পাবে, মানে এরকম কিছু হবে না, যেহেতু এখানে মানে খুবই অল্প নাম্বার সাধারণ জ্ঞানে, বিসিএস এর মতো 200 মার্কসের বাংলাদেশের কাছে নাই। তো আপনি ধরেন যে এই দুইটাতে বাকি 80-তে সবাই মানে মার্কসের ভেরিয়েশন খুব একটা হবে না, 5 to 6% হয়তো বা মার্কস ভেরি করতে পারে, বাট ইংলিশ আর ইঞ্জিনিয়ারিং এ অনেক ড্রাস্টিক্যালি করবে। তো আমি আলাদা করে ইংলিশটা বললাম আর কি। কিছুটা হয়তো উপকার হয়েছে, টপিক গুলো একটু লিখলাম, এগুলো আপনারা দেখে নিন বা লিখে নেন এখনই। 4টা টপিক লিখছি, এই রিলেটেড হচ্ছে আরো কিছু টপিক, মানে যেটা হচ্ছে মিনিস্ট অফ ইয়ার বিষয় যায় সেইগুলো একটু বেশি ফোকাস দেন। লাইক হচ্ছে আপনার ডেভেলপমেন্ট প্রজেক্টস বা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ, তারপর হচ্ছে আপনার কি বলো এটাকে, মেট্রো রেল নিয়েও দিতে পারে। মাইক্রো ক্রেডিট লিখতে পারেন, কারণ হচ্ছে মাইক্রো বর্তমানে তো এটা ইম্পর্টেন্ট। মাইক্রো ক্রেডিটের কথা একজন বললো, যাই হোক লিখে রাখলাম মাইক্রো ক্রেডিট। তারপর হচ্ছে ওমেন গ্রামীণ এম্পাওয়ারমেন্ট। ব্যাংক তো হ্যাঁ, লিখতে পারেন, ওমেন গ্রামীণ এম্পাওয়ারমেন্ট। ব্যাংক এটা বেশি মানে মানে বেশি ব্ল্যান্ড আর কি, এটা একবারে আপনার মানে বেশি অবভিয়াস হয়ে যায়, ওরকম তারপর হয়তো হচ্ছে বা দিবে না। ইভেন আরো কিছু মানে আছে, আগে আগে অন্টারপ্রেনারশিপ। যেরকম আসতো যে হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা লিখো, ওই টাইপের হয়ে যায় আর কি গ্রামীণ ব্যাংক যদি ওই টাইপটা হুম। এগেন্স দিবেন না। অন্টারপ্রেনারশিপ নিয়ে দিতে পারে, এগুলোর মধ্যে চলে আসবে, সবকিছুর সাথে কিন্তু অন্টারপ্রেনারশিপ চলে আসে। তো এই যে এই জিনিসগুলো একটু দেখেন, আর সাথে রিসেন্ট যেসব এক্সাম হচ্ছে সেদিন প্রবলেম হচ্ছে বিএসটি একটা এক্সাম হলো, আরো কিছু এক্সাম হয়তো বা পিএসসি তে হয়ে থাকে, লাইক অন্য মানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো বা ইঞ্জিনিয়ারিং নন ক্যাডারের জন্য সেটা না, মানে অন্যান্য যেসব এডি বা হচ্ছে যেসব পরীক্ষা পিএসসি নেই, ওখানকার এসে গুলো একটু দেখেন যে কি টাইপের টপিক আসছে, তখন একটা ধাঁচ বুঝতে পারবেন যে তারা কোন মানে ইয়াটাকে নিয়ে হচ্ছে বেশি ফোকাসড। ঠিক আছে? তো এই এরকম ধরেন যে আপনি 5-7টা রচনা জাস্ট ইনফরমেশন কিছুটা জেনে যান, বেসিক ইনফরমেশন নিয়ে যান, একটা ফরম্যাট মাথার মধ্যে দাঁড় করান, কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখে যান, কিছু ওয়ার্ড শিখে যান, ওটার উপর বেস করে পরীক্ষা হলে লিখে ফেলবেন। খুব বেশি মানে সময় দিতে গেলে আসলে অন্য জায়গায় সময় কমে যাবে, এখন তো আসলে সবকিছু দেখতে হবে। যাই হোক, আমার মেইন ফোকাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ওটা নিয়ে ডিসকাস করা। তো ইঞ্জিনিয়ারিং আমি একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া ট্রাই করি ফার্স্টলি। ইঞ্জিনিয়ারিং হচ্ছে 80 মার্কস, আগে ছিল হচ্ছে 30% পাস, এখন প্রবলেম হচ্ছে 45-এ মনে হয় পাস, নাকি 45% বা হচ্ছে 50% পাস মার্কস আই গেস। তো মার্কস ইঞ্জিনিয়ারিং এ অনেক মার্কস তুলতে হবে। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে এসএসবি ডিএমপি। এখন পর্যন্ত আমি কোনো পরীক্ষাতে এই জিনিসটা ছাড়া কোয়েশ্চেন হইতে দেখি নাই। তো এসএসবি ডিএমপি আমি আপনাদেরকে ক্লাসে খুব ভালো মতো পড়াইছি, মানে অনেক ডিটেলস অনেক ডিপে গিয়ে পড়ানো হয়েছে। তো যারা এখানকার ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টই, তো আপনারা হচ্ছে ক্লাসের জিনিসগুলো দেখেন।
আর এসিডি বিএমডি অনেক বেশি ফ্রি ক্লাসও নেওয়া হয়েছে, যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট না তাদেরও ফ্রি ক্লাস এরকম হয়তো অনেক ফ্রি ক্লাস আপনারা পাইছেন। তো ওগুলো হচ্ছে একটু ঝালাই করেন। এসিডি বিএমডি আপনার যদি পুরো আইডিয়া থাকে, এটা যদি ভুল হয় তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং এ পাশ করাটা খুব টাফ হয়ে যাবে। কারণ এখানে কোনো পার্সোনাল মার্কস দেবে না, এখানে একটা জাস্ট সিম্পল এসিডি বিএমডি করতে দিতে আপনাকে, আপনি যদি পারেন তাহলে 4 মার্কস, না পারলে 0, বাইনারি মার্কিং করবে। স্ট্রাকচারটা নিয়ে ফার্স্টে ডিসকাস করি। এসিডি বিএমডি পরে যেটা থাকবে সেটা হচ্ছে ডিফ্লেকশন। জিনিসটা কিন্তু পিএসসির অনেক ফেভারিট একটা জিনিস। এটা একটা কিছু রিজন আছে, কারণ হচ্ছে ডিফ্লেকশনের এখান থেকে কিন্তু ইজিলি ম্যাথ সেট করা যায়। প্লাস হচ্ছে ম্যাথ গুলো মানে খুব যে বেশি বড় সেটা না, নর্মাল ক্যালকুলেটর দিয়ে অনেক সময় ম্যাথ অ্যান্সার করে ফেলা যায়। তো ডিফ্লেকশন আপনাদের প্রিডিকশন অনেক আমি করাইছি ডিপ্রেশনের জিনিস। আর এছাড়া তো এলজিডি রিটেনের কোর্স তো ছিল আগে, ইঞ্জিনিয়ারিং তো সবকিছু কভার ছিল। তো ডিপ্রেশনে আমি যা করেছি ওর বাইরে করার কোনো প্রয়োজন নেই। ওটা খুব ভালো মতো করলে ডিপ্রেশন থেকে কোনো ম্যাথ যদি আসে পারবেন। স্ট্রাকচারের মধ্যে এই এছাড়া একটা অ্যাসিড ব্লেন্ডের মধ্যে হচ্ছে এটা তো ডিটারমিনেন্ট স্ট্রাকচার। ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারে কিন্তু অ্যাসিড ব্লেন্ডে আসে, বাট ইয়াতে কিন্তু মানে এলজিডি বা নন ক্যাডার পরীক্ষাতে সব আসার কোনো চান্স নেই। এগুলো নর্মালি বিসিএস পরীক্ষাতে আসে। আরো বড় বড় ম্যাথ এগুলো নিয়ে খুব একটা বদরেশনের দরকার নেই। ইনফ্লুয়েন্স লাইন্স আমি কিছুটা ইম্পর্টেন্স দেই, কারণ হচ্ছে এই যেহেতু আপনাদের কোনো ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর না না থাকার ফলে এই টাইপের জিনিসের কোশ্চেন চলে আসতে পারে। উইথ থিওরি কিছু থিওরিটিক্যাল জিনিসও দেখে নেবেন, ইনফ্লুয়েন্স লাইন কি, এটা কেন আসছে, মানে এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। স্ট্রাকচার থেকে আর কি কি পাওয়া যেতে পারে, স্ট্রাকচারের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্রক্সিমেট মেথড। এটা জাস্ট জেনেই নেবেন যে কি টাইপের কি কি মেথড আছে, যেমন পোর্টাল মেথড আছে, ক্যান্ডিডেটের মেথড আছে, এগুলো বিশেষ আসবে বেশি। ক্যান্ডিডেটের মেথড আসে মানে, তারপর হচ্ছে সিসমিক ক্যালকুলেশনের জন্য কিছু জিনিস আছে। এগুলো শুধু বেসিক জিনিসগুলো, শুধু বেসিক জিনিসগুলো পড়ে যাবেন, একটু জাস্ট আইডিয়া নিয়ে যাবেন যদি কিছু আসে। এখানে ধরেন যে পোর্টালের ম্যাথ সলভ করে দেবেন, হয়তো বা বলতে পারি যে পোর্টাল মেথড, ক্যান্ডিডেট মেথড এগুলো কেন ইউজ করা হয়। কেন বললাম এই জিনিসটা, আমি কিন্তু বিশেষ পরীক্ষাতে এরকম বলি না যে বেসিক পড়তে। এটা বললাম কারণ হচ্ছে আমাদের যে এলজিডি টাইপের এক্সামে যেহেতু ক্যালকুলেটর নিয়ে একটা কাইন্ড অফ যে একটা ধোঁয়াশা কাজ করে যে ক্যালকুলেটর ইউজ করা যাবে কি যাবে না, বা ক্যালকুলেটর ইউজ না করা গেলে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো আপনার যখন হচ্ছে এরকম একটা বাইন্ডিংস থাকে, আপনি যখন একটা জিনিসতে বাউন্ডেড, তখন কিন্তু আপনাকে মানে ওই অপশনগুলো এক্সামিনার খোঁজে ট্রাই করবে, যেখানে ওই জিনিসগুলো এক্সামিনার খোঁজে ট্রাই করবে যেখানে হচ্ছে আপনার ক্যালকুলেটর খুব একটা ইউজ করতে হয় না। সো ইন দ্যাট কেস দিস কাইন্ড অফ থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স ক্যান বি ইজিলি পিকড বাই দ্য এক্সামিনার। ঠিক আছে, ওই জিনিসটা মাথা রাখতে হবে। একজন কোয়েশ্চেন করছেন যে বাংলিশ দীক্ষা মিক্স করে যাবে কিনা, এটা কিন্তু একটু আনপ্লিজেন্ট দেখতে, খুব একটা ভালো লাগে না। একটা কোয়েশ্চেন বাংলা লিখলেন একটা ইংলিশে, আপনি আইদার বাংলাতে দেন অথবা বেটার হচ্ছে ইংলিশে দেওয়া, যেহেতু হচ্ছে আমাদের মিডিয়া অফ এডুকেশন হচ্ছে ইংলিশ, মোড অফ এডুকেশন সরি। তো আমরা যেহেতু ইংলিশে পড়াশোনা করে আসছি, তো ইংলিশে লিখে ভালো, অনেকে দেখি বাংলায় দেয়, বাট বেটার হচ্ছে ইংলিশে দেওয়া। তারপর এই যে স্ট্রাকচারের মধ্যে আর তেমন কিছু নাই। আচ্ছা, তো স্ট্রাকচারের পর হচ্ছে আরসিসি নিয়ে যদি কথা বলি, আরসিসি তে হচ্ছে বিম ক্যালকুলেশনটা, বিম আর কলামের ম্যাথ, যদিও এটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করাটা, তারপরেও এটা দেখে যাবেন ভালো মতোই। বিম ডিজাইন, বিম ক্যাপাসিটি বের করা, কলামের ক্যাপাসিটি বের করা, ক্যালকুলেটর। তারপরে কিন্তু লাস্ট এইচডি এক্সামে গত কয়দিন আগে যেটা নিল, একটা সেকেন্ড,
আচ্ছা, সরি। ইন্টারমিডিয়েট ও ইনডিটারমিনেট স্ট্রাকচার বাদ দেওয়া যাবে, ওটা না আসার সম্ভাবনা হ্যাঁ, বেশি। ইনডিটারমিনেন্ট আসবে না, ইনডিটারমিনেন্ট আসবে না। ঠিক আছে। আরে যেটা বলছিলাম, তো এইচডি এক্সামে কিন্তু এরকম বিম ডিজাইনের ম্যাথ ছিল। ঠিক আছে, তো বিম ডিজাইনের ম্যাথ কিন্তু আপনাদের করে যেতেই হবে। এগুলো আসলে কোনো ধরনের এই এই ধরনের বেসিক জিনিস যেগুলো আছে, মানে এগুলো আসলে বাদ দেওয়া ঠিক না। আপনার বিম ডিজাইন না দিলেও আপনাকে এরকমও দিতে পারে যে বিম ডিজাইন স্টেপস গুলো লিখেন। যদি তারা যদি এই ইয়েটা খুব ভালো মতো ফলো করে, তারা যদি ভাবে যে না, আমি ওদেরকে ক্যালকুলেটর লাগালে এরকম জিনিস দেবো, বিম ডিজাইনের স্টেপ ফলো করলো, আপনাকে কোয়েশ্চেন দিয়ে দিল যে বিম ডিজাইনের সময় কি কি অ্যাজাম্পশনস আছে। তারপর হচ্ছে আপনার মানে ওভার ইনফোর্সড, আন্ডার ইনফোর্সড, ব্যালেন্স ইনফোর্সড, এগুলোর মধ্যে ডিফারেন্স, ব্যালেন্সড। তারপর হচ্ছে কখন হচ্ছে আমরা ওভার মানে রেনফোর্স ডিজাইন করি, কখন হচ্ছে আমাদের যে ডিমে যে নর্মালি কি করি, সিম্পলি সাপোর্টেড ডিমে আমাদের ইয়া কি, আমাদের হচ্ছে মোমেন্ট আসে। moment আছে কি? আচ্ছা, সিম্পলি সাপোর্টেড ডিমে আমাদের কিন্তু মোমেন্ট আসে হচ্ছে নিচের দিকে। তো সেক্ষেত্রে কিন্তু রড গুলো হচ্ছে না নিচের ইয়েতে বসে। বাট প্র্যাকটিক্যালি কি করি, আমরা কিন্তু পুরো রড দিই। এটার একটা রিজন হচ্ছে নর্মালি প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের কিন্তু টপেও কিন্তু কিছু মোমেন্ট জেনারেট হয়, এবং একই সাথে হচ্ছে মানে এগুলো হ্যালো, মানে স্টিরাপটাকে ঠিকভাবে ইয়ে ওয়ালাইকুম করার জন্য আসসালাম। কিন্তু জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আপনারা একটু মিউট করেন যারা ইয়ে করে আছেন, কোয়েশ্চেন না থাকলে মিউট করেন। ও, রিয়েল আইপি কিসে দিছেন? কিসে দিছেন? আচ্ছা। ফ্রেমের এসএসসিপিএফডি না আসার সম্ভাবনা বেশি, কারণ এটাও আবার লম্বা একটা ম্যাথ। টিবিম টিবিম কিন্তু ইজিয়ার, টিবিম খুব একটা কঠিন না। টিবিমের মনে হয় একটাই সূত্র, মানে তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। আপনি তিনটা সূত্র মাথায় থাকলে যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে ওটা ওই সলভ করে ফেলা। কোনো একটা বিম সলভ করা থেকে টিবিম সলভ করা ইজিয়ার, এটাও আসতে পারে। হুম তবে হুম। আমি বলবো যে আপনাদের ম্যাথ নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার টিবিম দরকার নেই। টিবিম কিন্তু আপনার এই ইডি এক্সামে আসছিল লাস্ট টাইম। হ্যাঁ, তো আসলে ওটাই মানে বলছি আর কি, ধরেন যে মানে প্রিভিয়াসলি যেগুলো আসছে ওগুলো হুম একটু হুম, দেখে যাওয়া উচিত, এর বাইরে মানে বেশি আপনার কিছু ধরেন দেখার যে দরকার নেই। এগুলো করতে ক্যালকুলেটর লাগে, বাট মানে এগুলো তো কিছু করার নেই। ধরেন একটা জিনিস যখন চলে আসে তখন আসলে স্ল্যাব স্ল্যাব লাগবে না, স্ল্যাব স্ল্যাব বাদ কখন দিতে আমি পারবো না, স্ল্যাব একদমই বাদ বিশাল দেয়, স্ল্যাব ইভেন বিসিএসও আসে না slab। আচ্ছা, তো বিমে গেল, এখন হচ্ছে আপনার ফুটিং ডিজাইনের স্টেপস গুলো বলবেন, এটা কিন্তু আমি বিসিএস এর সময় বলছিলাম। ফুটিং এর স্টেপস পারলে মেট্রো শিখে রাখেন একটু। দুইটা করতে গেলে বেশ বেশ ফর্মুলা, দুইটা মেথড আসলে এই পরীক্ষার জন্য দুইটা মেথড লাগে না, কারণ এই দুইটা মেথডের ম্যাথ নর্মালি কিন্তু বুয়েট প্যাটার্ন দেয়। পিএসসি তে আমি দেখিনি দুইটা প্যাটার্ন দিতে। পিএসসি তে নর্মাল হচ্ছে ইউএসডি মেথড করলেই হয়। থিওরি মেবি বেশি আসবে, হ্যাঁ থিওরিটা বেশি আসা থিওরি উচিত, বেশি হবে। যেহেতু আপনাদের ক্যালকুলেটরের বাইন্ডিংস আছে। আচ্ছা, তো স্ট্রাকচার গেল, থিওরি স্ট্রাকচার বেশি থেকে হবে। মোরলেস এটির মধ্যে আই গেস ইনক্লুডিং আরসিসি ইউ ক্যান গেট 25 to 30 marks out of 80, so this is a huge number। আর স্ট্রাকচারটা আসলে তো মানে এটাকে বাদ দেওয়ার কোনো মানে কম ভালোভাবে পড়ার কোনো চিন্তাই করা যায় না এটা, যাই হোক। এনিওয়েজ, তো স্ট্রাকচারের পরে আমি হচ্ছে একটু দ্রুত যাই। এনভায়রনমেন্ট, সাজেশন একটাই, মশিউর রহমান ভাইয়ের বিসিএস এর বইটা কিনেন, ওর মিরাজ গাজী ভাইয়ের বইটা কিনেন। এখানে এনভায়রনমেন্টের যেসব কোশ্চেন আছে থিওরি, এনভায়রনমেন্ট থেকে কোনো ম্যাথ করা দরকার নাই। থিওরি যেসব আছে যতটা পারেন হতে থাকেন এখানে। কারণ হচ্ছে কি, এখানে ধরেন যে জাস্ট আইডিয়া নিয়ে যাওয়া, এটা একটা মানে এটা হচ্ছে ফার্স্ট রুল বললাম। আর এখন আমি কিছু টপিক বলে দিই যেগুলো হচ্ছে আপনারা একটু বেশি করে পড়বেন। আপনারা হচ্ছে ফার্স্টে যেহেতু এনভায়রনমেন্টের মধ্যে ফার্স্ট যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে ডিইনফেকশন নিয়ে।
মানে ডিজিনভেশন বলতে কি যে ডিজিনভেশন বা হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন। ওয়াটার পিউরিফিকেশনের মধ্যে আপনার বিভিন্ন মেথড আছে। এটা তো ডিজিনভেশন মেথড আছে, যেটা কেমিক্যাল ইউজ করে। তারপর হচ্ছে এখানে কোয়াগুলেশন আছে, প্রোকোলেশন আছে, ফিল্ট্রেশন আছে। কোয়াগুলেশন, প্রোকোলেশন, ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনটা একটু ভালো মতো পড়বেন। এখানে দুই ধরনের সেন্ট ফিল্টার নিয়ে আমরা পড়ছি, রেপিসেন্ট, ফ্লোরোসেন্ট। এই দুইটা কি জিনিস পার্থক্য? রেপিসেন্ট ফিল্টারের অপারেশনাল ডিফিকাল্টিজ, অপারেশনাল ডিফিকাল্টিজ। তারপর হচ্ছে আর্সেনিক নিয়ে একটু নলেজ নিয়ে যান, যদি আর্সেনিক বিশেষ খুব একটা আসে না। আর্সেনিক এনভায়রনমেন্ট ল্যাবে করানো হয়েছিল, এনভায়রনমেন্ট ল্যাবের থেকে কিছুটা আইডিয়া নিয়েছেন, just খুবই সামান্য আইডিয়া নিলে যাতে কিছু কোয়েশ্চেন যদি আসে অ্যান্সার করতে পারেন। এনভায়রনমেন্টের মধ্যে আরো আছে হচ্ছে বিওডি, সিওডি কি। বিওডি সিওডি কিছু ম্যাথও আসে আসে পরীক্ষাতেও আসে, ম্যাথ আসে। তো এগুলো ম্যাথগুলো একটু দেখবেন, যদিও ক্যালকুলেটর লাগে করতে, কিন্তু পরীক্ষাতে আসে বিওডি সিওডি ম্যাথ, আমি প্রায় দেখতে পাচ্ছি। আরো কিছু জিনিস আসছে যেটা হচ্ছে ওয়াটার পিউরিফিকেশনের সাথে সম্পর্কযুক্ত, যেমন টিকনিক ফিল্টার আছে, অ্যাক্টিভেটেড স্লাজ আছে। খুবই কমন জিনিস এগুলো। এই জাস্ট কমন জিনিসগুলো একটু ভালো মতো পড়েন, হোপফুলি ইনভলভমেন্ট কম পড়বে। আচ্ছা, নেক্সট হচ্ছে জিওটেক। জিওটেকে হচ্ছে বিসিএস এর সাথে একটু বেশি ডিফার করে এখানে, কারণ হচ্ছে বিসিএস মোস্টলি জিওটেক ম্যাথমেটিক্যাল আসে, কিন্তু এখানে কিন্তু থিওরিটিক্যাল অনেক বেশি আসবে। ম্যাথ আমি জিওটেকের খুব একটা দেখিনি। জিওটেকের মধ্যে আমরা মানে থিওরিটিক্যাল আসবে এবং হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল বেসিস, প্র্যাকটিক্যাল বেসড আর কি। প্র্যাকটিক্যাল বেসড থিওরি কিরকম, লাইক হচ্ছে আপনার ফিল্ডে যেসব কাজ করে, যেমন হচ্ছে এসপি 10 ভ্যালু, এই জিনিসটা কি, এগুলো নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে কোন পেনিট্রেশন, সিপিএম। তারপর হচ্ছে যে এই টাইপের যেসব জিনিস আছে, তারপর যে বোরিং নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে বোর লক, তারপর হচ্ছে ইনভার্টমেন্ট, এসব তো আছে। Newspaper kill that with yeast. ইনভার্টমেন্টের জিনিস। তারপর হচ্ছে আপনার ওই যেটাকে বেসিক যেগুলো সয়েলের যেসব জিনিস ছিল, সয়েলের প্রপার্টিজ, দেন হচ্ছে সয়েলের সেটেলমেন্ট, কনসিডারেশন, কনসলিডেশন। তারপর হচ্ছে সয়েলের একটা জিনিস হচ্ছে অ্যাক্টিভ সয়েল, প্যাসিভ সয়েলের মানে কিছু বেসিক আইডিয়া। ডিফারেন্ট টাইপস অফ ফাউন্ডেশন, এটা পড়বেন ভালো মতো, কোশ্চেন আসতে পারে। ডিফারেন্ট টাইপস অফ ফাউন্ডেশন খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। উম, আমাদের ব্যারিং ক্যাপাসিটি অফ সয়েল, তার যা ইকুয়েশন আছে, এই ব্যারিং ক্যাপাসিটি অফ সয়েলটা ভালো মতো পড়বেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট। যেহেতু এলজিডি ইজ এন অর্গানাইজেশন উইচ বেসিক্যালি ফোকাস অন ট্রান্সপোর্টেশন সেক্টর ইন রুরাল এরিয়াস। তো ট্রান্সপোর্টেশনের কিছু মানে বেসিক জিনিস, স্পেশালি হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট যেসব হচ্ছে ল্যাবে করা হয়, এই জিনিসগুলো হচ্ছে একটু বেশি ফোকাস করা উচিত। লাইক আপনার আমরা যখন কাজ করি, আমরা তো পেমেন্টে যখন কাজ করি, পেমেন্টের টাইপস যেগুলো আছে সেগুলো করতে হবে, যেমন হচ্ছে ফ্লেক্সিবল রিজিড, এছাড়া সেমি রিজিড একটা ইয়ে আছে, সেটা করতে হবে। পেমেন্টের যেসব হচ্ছে ক্লজ আছে, দ্য ফ্যাক্টরস দ্যাট ডিটারেট দ্য কন্ডিশন অফ পেমেন্ট। ঠিক আছে, মানে কি ধরনের স্ট্রেস ডিস্ট্রেস হয়, কেন হচ্ছে পেমেন্ট গুলো নষ্ট হয়। তো এই টাইপের জিনিসগুলো একটু পড়বেন। ঠিক আছে, স্পেশালি হচ্ছে ফ্লেক্সিবল পেমেন্টের, কারণ হচ্ছে কি এলজিডি যেসব কাজ করে মোস্টলি ডিজার্ভ ফ্লেক্সিবল পেমেন্ট। রিজিট নিয়ে কিন্তু বাংলাদেশে খুব একটা কাজ করা হয় না। সাগর উপর ভালো বলতে পারেন, বুঝতে পারছেন যেহেতু।
উম, আচ্ছা, অভিজিৎ আমি নাকি একটু আবু, ইন্টারাপ্ট আপনারা কি করছি, খুব একটা কাজ করেন নাকি? হ্যাঁ বলেন। সেটা হলো আমি একটা ড্রাইভ লিংক শেয়ার করেছি যেখানে হলো আপনার মোটামুটি এলজিডি, ইইডি, এইচইডি এগুলোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিভিন্ন নন ক্যাডার এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং রিসেন্টলি যে সকল নন ক্যাডারের পরীক্ষা হয়েছে সেগুলোর কোশ্চেন গুলো আমি একসাথে সর্ট আউট করেছি আর কি। এটা আপনারা একটু চাইলে দেখতে পারেন। মানে এখান থেকে জাস্ট একটা আইডিয়া নেওয়া যে প্রশ্নটা কেমন হতে পারে। এমন না যে আপনি এখান থেকেই সব করে ফেলতে পারবেন, এমনটা না, বাট জাস্ট প্রশ্নটা কেমন হবে এই আইডিয়াটা নেওয়া। থ্যাংক ইউ। ওকে। তো যাই হোক, পেমেন্টের বিভিন্ন টাইপস হচ্ছে, বিভিন্ন ডিস্ট্রেস হচ্ছে, তারপর হচ্ছে পেমেন্ট ডিজাইন নিয়ে খুব একটা লাগবে না, ডিজাইন আসে না পরীক্ষাতে। তবে হচ্ছে পেমেন্ট টাইপস এর মধ্যে তো ফ্লেক্সিবল রিজিওনাল পার্থক্য এটা তো চলে আসে। তো এটা ছাড়া আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আপনার বিনোদনের স্ট্রাকচারাল জিনিস। স্ট্রাকচারাল জিনিস বলতে কি, আপনার বিনোদনের রাউন্ড অ্যাবাউট বা হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন নিয়ে পড়বেন। ইন্টারসেকশনের মধ্যে যেমন হচ্ছে ক্লোবাল লিফ আছে, ক্লোবাল লিফ, দেন হচ্ছে ট্রাম্পেট আছে, এন্ড হচ্ছে কি বলে ডায়মন্ড। তো এই যে ইন্টারসেকশন, এগুলো ফিগার পড়বেন, এগুলো কিন্তু ক্লাসে করাইছে আপনাদের। ট্রান্সপোর্টেশনের হচ্ছে আমাদের কিছু বেসিক জিনিস আছে, যেমন বিভিন্ন কোডিং সিস্টেম নিয়ে কিছু আইডিয়া দিতে হবে। প্রাইম কোড, সিল্ক কোড কোনটা কখন দেওয়া হয়। তারপর হচ্ছে বিভিন্ন বেজের বা সাব বেজের তাদের হচ্ছে যেসব মানে যেসব মেকানিজম আছে, যে এগুলো হচ্ছে এই বিষয়গুলো, মানে এই টাইপের জিনিস মোটামুটি হচ্ছে ট্রান্সপোর্টেশন। তারপর হচ্ছে কিছু ল্যাবের জিনিস আছে, যেমন হচ্ছে ক্যালিফোর্নিয়া ব্যারিং রেশিও বা হচ্ছে লস এঞ্জেলেস অ্যাডাপশন রেশিও। তো এই যে এই জিনিসগুলো ক্যালিফোর্নিয়া ব্যারিং রেশিও বা সিবিআর, মানে এটা কেন কাজে লাগে, এটা কি, এলজিডিতে এটার মান কত, এটা কিন্তু আসলে পরীক্ষাতে। তো এই জিনিসগুলো কোয়েশ্চেন গুলো করতে হবে। ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে এটা বাদে হচ্ছে ডব্লিউরি আছে, ডব্লিউরি কিছুই লাগবে না, ডব্লিউরি থেকে কোশ্চেন আসবে না। একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপু বলছে সার্ভিং, সার্ভিং নিয়ে কোয়েশ্চেন টোয়েশ্চেন অনেক হয়। এর মধ্যে হচ্ছে সার্ভিং এর মধ্যে আলাদা করে আমি ম্যাটেরিয়ালস একটু বলি। ম্যাটেরিয়ালস এর ল্যাবে যা পড়ছেন, ম্যাটেরিয়ালস ল্যাবে মোটামুটি সবকিছুই পড়তে হবে, যেমন হচ্ছে ফাইনাস মডুলাস পড়েছেন আপনারা, তারপর কি ব্রিকের বানিয়েছে? সাউন্ডনেস, তারপর হচ্ছে ব্রিকের, আচ্ছা একটু মিউট করেন। মোমো, বলে মোমো এটা। আপনারা একটু আমি কিন্তু ক্লাসে সবসময় বলি যে অনলাইন ক্লাসে যখন জয়েন করবেন, it is a matter of etiquette that you should mute yourself before joining any online class. And you should be accustomed to this, because in this age, um, it is you have to face many online meetings. So আপনি যদি খুব একটা না থাকেন যে মানে এটা যে মানে পাবলিকের অসুবিধা বা আপনার প্রাইভেট যে কনভারসেশন, এটা যদি অন্যরা শুনে, এটা কাইন্ড অফ একটা একটা প্রবলেম আছে অনেকের জন্য। তো এই বিষয়গুলো নিয়ে একটু কেয়ারফুল থাকবেন সবসময়। ঠিক আছে। তো ম্যাটেরিয়ালস ল্যাবের যেসব জিনিস আছে, ফাইন্যান্স মডেল বা হচ্ছে সাউন্ডনেস টেস্ট আছে, ব্রিক্স এর ফিল্ড টেস্ট আছে, ফিল্ড টেস্টও আছে, তারপর হচ্ছে ব্রিক্স এর কি বলে এটাকে, ল্যাব টেস্ট যেসব আছে আর কি। তো এই জিনিসগুলো দেখবেন। সিমেন্টের কিভাবে আপনি একটা সিমেন্ট ডিটারমাইন করবেন, এই জিনিসগুলো আসে। আর আপু যেটা সার্ভিং এর কথা বলেছেন, এই সার্ভিংটা কিন্তু মূলত হচ্ছে কোয়ান্টিটি সার্ভিং, যেটা কোয়ান্টিটি সার্ভিং, এইসব হচ্ছে কোয়ান্টিটিভ এর মধ্যে আপনার জাস্ট ক্যালকুলেশন যেগুলো আছে, কয়টা ইট লাগবে, কয়টা কয় ব্যাগ সিমেন্ট লাগবে, এই এখান থেকে একটা ম্যাথ মাস্ট আছে 10 মার্কসে। তো কোয়ান্টিটি সার্ভের যেসব ম্যাথ আছে, এটা আপনার মিরাজ গাজী ভাইয়ের বই খুব ভালো মতো দেওয়া আছে। আর জাস্ট ওই জিনিসটাই হচ্ছে ল্যাব টেস্টের প্রসিডিওর, এগুলো লাগবে না, প্রসিজার কিছু লাগবে না। আপনার হচ্ছে কেন টেস্ট গুলো করা হচ্ছে, যেমন হচ্ছে ফাইনাল টেস্ট আপনি করেন কেন, এটা সিগনিফিকেন্সটাকে কিভাবে করেন, কিছুই লাগবে না। কোন প্রসেস ফলো করেন, কি করেন, আপনি হচ্ছে মানে কি কি ইনস্ট্রুমেন্ট নিচ্ছেন, কি জানি বিকাশ অ্যাপারেটাস ছিল,
আরো অনেক ধরনের অ্যাপারেটাস ছিল, নর্মাল কোয়ান্টিটি টেস্ট আমরা বের করছি, অনেক ধরনের টেস্ট করছি। এর মধ্যেও সবকিছুই লাগবে না, খুবই সার্ফেস লেভেলে মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট যেগুলো হচ্ছে আপনার খুব ইজিলি হচ্ছে ওয়াইল্ডলি রিকগনাইজড। তো আপনাদের হচ্ছে এই টেস্টগুলি জানলেই হবে। জাস্ট why are you doing this kind of test, what is this, what are the practical aspects and what are the outcomes of this test, কেন এই টেস্ট গুলো করা হচ্ছে, এটার আলটিমেট রেজাল্ট কি। সো এটা হচ্ছে মেনলি বাই করতে হবে। তো দিস আর মোর অর লেস অল অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং দ্যাট আর ইম্পর্টেন্ট ফর এলজিডি এক্সাম। তো এর মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের টাইম ইজ লিমিটেড বিকজ আমাদের যেহেতু জুমটা হচ্ছে পেইড না। তো এর মধ্যে জাস্ট আপনারা মাইক অন করে সিম্পলি কোয়েশ্চেন করতে পারেন 10 মিনিটের মধ্যে। এর মধ্যে আমি একটা অ্যানাউন্স করে নিই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আপনাদের একটা এক্সাম নেবো আমি ইনশাল্লাহ রোববারে বা সোমবারে। রোববার রাতে কোশ্চেন দেবো, মানে রোববার রাত ধরেন যে 11টা বা 11:30টার দিকে। আপনারা একদিন বা 2 দিন টাইম দিব, সোমবার মঙ্গলবার 2 দিন টাইম দিব পরীক্ষা দেওয়ার জন্য। হোপফুলি খাতাটাতে দেখে পরের বৃহস্পতিবার শুক্রবার খাতাটা দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের প্ল্যান, আমাদের কোর্সের সাথে এটা ছিল যে আপনারা হচ্ছে একটা ফাইনাল এক্সাম পাবেন। তো মোটামুটি হচ্ছে আমাদের কোর্সের নেচারটি হচ্ছে এরকম যে আপনারা ধরেন যে একটা কোর্সে অ্যাডমিট হলে ওটার এবং হচ্ছে এর পরে যখন ভাইবার যখন শুরু হবে রেজাল্টের পরে, তো তখন এরকম কিছু ক্লাস হয়। মানে এটা মানে হচ্ছে যে জয়েন মানে হচ্ছে আপনার আপ টু ইয়োর ফাইনাল রেজাল্ট অফ রিক্রুটমেন্ট উই উইল বি উইথ ইউ। সো দিস ইজ অল অ্যাবাউট। যাই হোক, একজন কোয়েশ্চেন করছেন হচ্ছে সিল পার্ট আগে আনসার করে ভালো হয়। এটা আমার মতে হচ্ছে সিল পার্ট অবশ্যই আগে আনসার করা উচিত, কারণ হচ্ছে এখানে 80 মার্কস ডিপার্টমেন্টাল জিনিস। আপনি বাংলা যখন লেখা শুরু করবেন, আপনি ধরেন যে বাংলা অনেক লিখে 40 নম্বরে 40-এ আপনি অনেক ভালো লিখলেও হাইস্ট পাবেন হচ্ছে 25 থেকে 30। আপনি ইঞ্জিনিয়ারিং হচ্ছে 80 মার্ক, ওই টাইমে হচ্ছে 80 মার্কস অ্যান্সার করে অনেক ভালো স্কোর তুলে ফেলতে পারবেন। তো প্রথমে অবশ্যই ইঞ্জিনিয়ারিং দিয়ে শুরু করবেন, যতটুকুই পারেন দিয়ে শেষ করে তারপর হচ্ছে অন্যগুলো করবেন। টাইম ম্যানেজমেন্ট নিয়ে হয়তো বা স্বাগত আপু কথাবার্তা বলতেন। আমার মতে হচ্ছে আপনি 1.5 ঘন্টা বেশি হয়ে যাবে, মানে 1.5 ঘন্টার মধ্যেই শেষ করে ফেলা উচিত। পরে বাকি টাইমটাতে হচ্ছে 4 ঘন্টা এক্সাম দিতে, বাকি 2.5 ঘন্টা অন্য অন্য গুলো দেন। ঠিক আছে। লেখা একটু ফাস্ট করতে হবে যেহেতু 4 ঘন্টা। লেখার সাথে সাথে হচ্ছে ব্রেনটা ফাস্ট করতে হবে। এখানে হচ্ছে কি, আমার কাছে বিসিএস এক্সাম হচ্ছে, হ্যালো, হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, তো আমার তোমাকে কাছে শোনা বিসিএস যাচ্ছে। এক্সাম হচ্ছে, এই এক্সামটা একটু মানে এই টাইপের এক্সাম, নট এলজিডি এক্সাম। এই টাইপের এক্সাম গুলো বেশি মনে হতো, কারণ হচ্ছে বিসিএস আপনি একটা জিনিসের উপর ফোকাস, ইংলিশ পরীক্ষা দিন ইংলিশ লিখবেন, বাংলা লিখবেন না। এখানে আপনার একসাথে 4টা 5টা পরীক্ষা দিতে হচ্ছে, ছোট ছোট 5টা পরীক্ষা দিতে হচ্ছে। সো দিস ইজ মোর কমপ্লিকেটেড। তো এই জন্য একটু ইয়াও নিতে হবে, প্রিপারেশনটা ভাবে নিতে হবে আর কি। আর কোনো কোয়েশ্চেন? প্র্যাকটিক্যাল ওয়ার্ক রিলেটেড খুব বেশি টপিক পড়ার দরকার নেই। আপনি সিবিআর নিয়ে একটু পড়েন। আপনার হচ্ছে ব্রিক্স এর যেসব টেস্ট করে, এলজিডি ম্যানুয়াল টেনুয়াল এসব দেখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। এলজিডি ম্যানুয়াল, যারা এলজিডি চাকরি করে তারাও সব কিছু জানে না। মানে এটা তো ম্যানুয়াল, আপনি কাজ চাকরিতে জয়েন করার পরে শিখবেন। ঠিক আছে। আমি পিডব্লিউডি তে চাকরি করছি, আমি তো শিডিউলের মানে 20% যাই না এখনো, 10% যাই না, বিএনবিসি যাই না। মানে এগুলো তো আসলে কাজের সময় শিখবেন, এগুলো নিয়ে খুব একটা মাতামাতি করা দরকার নেই। অনেকে অ্যাডভান্স প্রিপারেশন থেকে এসব পড়ে, এখান থেকে হাইস্ট একটা কোশ্চেন আসবে, আপনি এটা না পারলে নাই। একটা ফুল আসবে না, হয়তো 5 নম্বর আসবে, 5 নম্বর ছেড়ে দেন। ওয়াটার কি টোটালি বাদ দেবো? ওয়াটার থেকে, ওয়াটারটা বাদ দিতে পারেন, ওয়াটার থেকে তো খুব একটা কোশ্চেন আসে না। এইসব পরীক্ষাতে ওয়াটার থেকে খুব একটা কোশ্চেন আসে না। যদি প্রিভিয়াস যেটা কোশ্চেন পান সেটা দিতে পারেন। ইরিগেশন একটু দেখে যেতে পারেন যদি সময় থাকে, যেহেতু এলজিটি কাজের সাথে ইরিগেশনটা যায়, ইরিগেশনটা দিতে পারেন হাইস্ট। এর বেশি কিছু লাগবে না ভাই। সেকশন ওয়াইজ টাইম ম্যানেজমেন্ট ডিসকাস করেন কাইন্ডলি, আমি লাইটে জয়েন করছি। সেকশন ওয়াইজ হচ্ছে আই গেস ইঞ্জিনিয়ারিংটা ফার্স্টে দিয়ে আপনারা 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলেন।
ইঞ্জিনিয়ারিং এর পরে ইংলিশটাতে একটু সময় লাগতে পারে বেশি। ইংলিশ আর বাংলা রচনা লিখতে তো অবশ্যই সময় লাগে। 30 মিনিট 30 মিনিট করে তো দুটা রচনা চলে যায়। 30 মিনিট না হলে 25 মিনিট তো লিখতে হয় লিস্ট। তো ইংলিশ হচ্ছে ধরেন যে 45 মিনিটস, বাংলা হচ্ছে এরকম 45 মিনিটস, 3 ঘন্টা হলো। ইংলিশে ধরেন যে 45 থেকে 50, বাংলাতে 45 থেকে 50, একটু বেশি হবে এগুলোতে। আর লাস্টে সাধারণ জ্ঞান and, আন্তর্জাতিক সায়েন্স সব মিলে হচ্ছে, জিকে অ্যান্ড সায়েন্স মিলে হচ্ছে বাকি টাইমটা ওরকম 45 to 50। আচ্ছা, আগের মতো একটা ম্যাথ বাকিগুলো 3 ফর্মেটের কোয়েশ্চেন হবেই বড়, হতে পারে আগের মতো এরকম কোয়েশ্চেন হতে পারে। ম্যাথ কম দেওয়ার রিজনই হচ্ছে ক্যালকুলেটর যেহেতু মানে অ্যালাউড না সেই জন্যই। আর কোনো কোয়েশ্চেন আমাদের হয়তো টাইম খুবই লিমিটেড, 1 মিনিট বা 2 মিনিট হয়তো বা আছে। আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা গ্রুপে বা ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন। চয়েস টাইপ নর্মালি থাকে না, নর্মালি চয়েস টাইপ থাকে না। এখন তো বিসিএস চয়েস দেয় না, তো তো এইসব পরীক্ষাতে চিন্তাই করা যায় না। সেভ মার্কসের কোনো মানে বাউন্ডারি নাই, তবে হচ্ছে 60% বা হচ্ছে 120 হলে মোটামুটি একটা মানে অ্যাডভান্টেজ বলা যায় আর কি। বাংলা টু দা পয়েন্ট, টু দা পয়েন্ট, একদম টু দা পয়েন্ট, কোনো এক্সট্রা লেখালেখি নাই। যেটা হচ্ছে যেটা চাইছে সেটা লিখে চলে আসবেন, বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে না। এলজিডি বিসিএস এর জন্য কয়েকদিন স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, বিসিএস ফোকাস করেন, এলজিডি ম্যাথ গুলো করেন জাস্ট, তাহলেই হবে, মানে ইঞ্জিনিয়ারিং ম্যাথ গুলো করেন। আনসার করার সময় কি সিরিয়াল মেনটেন করতে হয়? না, এরকম কিছু সিরিয়াল লিখতে হয় না। মানে আপনি তবে এক সাবজেক্টের সাথে আরেক সাবজেক্ট মিলাবেন না, লাইক হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং শেষ করে পরে বাংলা ধরলেন বা ইংলিশ ধরলেন, ওভাবে আগাবেন। আচ্ছা, মোটামুটি হয়তো বা সবগুলোই আমি অ্যাড্রেস করলাম। তো এরপরেও অনেক কোয়েশ্চেন হয়তো বা থাকবে, অনেক জিজ্ঞাসা থাকবে। গ্রুপ আছে, আমাদের গ্রুপ আছে, বা পার্সোনাল ইনবক্সে আমাকে কিছু বললে আমি অ্যান্সার দিই। কালার পেন ইউজ করা যাবে, হ্যাঁ ইউজ করতে পারেন, বাট 4 ঘন্টা এত কিছু লিখতে হবে, কালার পেন ইউজ আপনি কতটা ইফেক্টিভলি করতে পারবেন এটা একটা বড় ইস্যু, করতে পারলে ভালো। আচ্ছা, আর মনে হয় প্রশ্ন নাই আমাদের। টাইম একদমই শেষ, এখনই অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যাবে। 5 মার্কসের বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য কতটুকু লিখে? 5 মার্কস না, 3 মার্কসের অ্যাকচুয়ালি। 3 মার্কসের বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য আপনার 1 পেজেরও কম লিখলেই হবে। আর রচনা হলো যে আপনাদের 15 মার্কস। তো 15 মার্কস হচ্ছে আপনি মোটামুটি ধরে রাখেন যে 10 থেকে 12টা প্যারা লিখতে মানে পয়েন্ট লিখতে হবে। 10 থেকে 12টা পয়েন্ট লেখার জন্য আপনার যতটুকু পেজ লাগে তিন সেটা থেকে চার, দুই চার পেজের পেজ, 4 পেজের বেশি 4 পেজ হয়তো বা হতে পারে। দিতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ। আমি একটু এই বাংলাদেশের ইন্টারন্যাশনাল নিয়ে একটু বলি। খুবই স্পেসিফিক লিখবেন, জাস্ট পয়েন্ট গুলো লিখবেন, মানে এত বেশি